ছোট গল্প প্রতারণা নীল ডায়েরির গল্প। এত বড় অঘটন ঘটবে জানলে আমি কখনোই ঋতুর সাথে হসপিটালে আসতাম না। টাকা দিয়ে ব্যাপারটা সেটেল করার চেষ্টা করতাম। চুপচাপ বসে আছে আমি আর ঋতু পাশাপাশি দুটি চেয়ারে। সামনের আরেকটা চেয়ারে ধরে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী লাবণী। লাবণীর সাথে আমার বিয়ে হয়েছে 6 বছর। আমাদের প্রেমের বিয়ে কিনা জানি না। সত্যি বলতে কি, আমি লাবণীদের বাসায় গিয়েছিলাম ওর সায়েন্স টিউটর হিসেবে। ওই একদিন পড়িয়েছিলাম, কারণ পরদিনই ওর বাসা থেকে জানানো হলো আমাকে আর যেতে হবে না। আমি অবাক হয়ে গেলাম, কি করেছি আমি? হঠাৎ ঝড়ো বাতাসের মতো লাবণী একদিন আমার বাসায় এসে উপস্থিত। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। চোখে চোখ রেখে লাবণী বলল, শুনুন, আপনাকে আমার ভালো লেগেছে প্রথম দেখাতেই। ছাত্রী হয়ে স্যারকে বিয়ে করার মানসিকতা আমার নেই, তাই পড়াতে যেতে বারণ করেছি। বুঝতে পেরেছি আপনি আমার সাথে প্রেম করবেন না, কিন্তু আপনাকে যে আমার পছন্দ, আমাকেও ভালো করে দেখুন। আমি সুন্দরী নই। পছন্দ না হলে বলে দিন, চলে যাব, আর কখনো আসবো না। মেয়েটা এক নাগারে কথা বলছে। আমি তার চোখের মায়ায় তখন রীতিমতো ডুবে গেছি। কোনো মতো ঢোক গেলে বললাম, পছন্দ, খুব পছন্দ হয়েছে তোমাকে। জানি আমি আমার বাসায় ম্যানেজ করব, তবে বেকার ছেলে মানবে না। আমার এক মামা আছে, খুব কাছের। আমি ওনাকে বলে দিচ্ছি, আপনি তার কাছে কাল যাবেন, আর চাকরি হয়ে গেলে আমার বাড়িতেই মিষ্টি নিয়ে যাবেন। মানে মানে প্রেম ছাড়াই বিয়ে? তুমি চিন্তা না করে কথা বলছো? তোমার বয়স অনেক কম, 18 হয়ে গেছে। সমস্যা কোথায়? লাবণীর পরিবার মেয়ের আবদারে আপত্তি করেনি, আর আমার পরিবার থেকে তো আপত্তির প্রশ্নই আসে না, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। ওরা উচ্চবিত্ত। লাবণী সুন্দরী, পরিবারের একমাত্র মেয়ে। সর্বোপরি আমার চাকরিটা ওর সুবাদে। এর বাইরে আর কি চাওয়ার থাকতে পারে? কিন্তু চাওয়ার যে থাকতে পারে সেটা আমি হাড়ে হাড়ে বুঝলাম যখন বিয়ের 4 বছর পরেও আমাদের কোনো সন্তান ঘরে এলো না। লাবণীর বান্ধবীর বড় বোন প্রখ্যাত গাইনোকোলজিস্টের শরণাপন্ন হলাম। পরীক্ষা নিরীক্ষা সব হলো, একবার দুবার তিনবার, লাভ হলো না। আমি দেশের বাইরে যেতে চাইলাম, লাবণী রাজি হলো না। ও ওর মা না হতে পারার কষ্টটা মানিয়ে নিতে চাইছে। তবে সমস্যা হলো, লাবণীর সৌন্দর্য আমার মন কাড়তে পারছিল না আর। যেন ওর সাথে কথা বলতে ভালো লাগছিল না। মেয়েটার সবসময় প্রাণোচ্ছল সুন্দরী যেন ঝলমল করছে, কিন্তু আমার ভালো লাগে না। সেই সময় আমার জীবনে ঋতুর আগমন। ঋতুর সুন্দরী নয়, বলা চলে এভারেস্ট চেহারার একটা নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে। ওর আয়েই ওদের পুরো সংসার চলে। এরপরেও ঋতু মেয়েটির উপরে আমি প্রচণ্ড রকমভাবে আকর্ষিত হলাম। এটা কি শুধুই লাবণী আমাকে সন্তান দিতে পারেনি এজন্য, নাকি অন্য কোনো কারণ আছে, জানি না। হঠাৎ করে ঋতু আমাকে অত্যন্ত কাঙ্ক্ষিত সংবাদটি শোনালো, ও আমার সন্তানের মা হতে যাচ্ছে। কিন্তু এই সমাজ সেটা মানবে না। আমি বুকে পাথর চাপা দিয়ে নিজের সন্তানকে নষ্ট করতে ঋতুর সাথে একটা প্রাইভেট হসপিটালে গেলাম। কিন্তু যে ডাক্তারের কাছে আমরা এসেছি উনি যে লতায় পাতায় লাবণীর খালা হন সেটা জানতাম না। উনি নাকি আমাদের বিয়েতেও উপস্থিত ছিলেন। আমাকে প্রথম দেখায় একটু কনফিউজ হলেও বিয়ের ছবি মিলিয়ে লাবণীকে ফোন করেছেন। ঘণ্টাখানেক পর লাবণীর আগমন। বর্তমানে আমি বসে আছি ওর সামনে, চোখে চোখ মেলতে পারছি না। প্রথমে লাবণী নিজেই মুখ খুলল, ওর কণ্ঠ ভেজা। সোয়েব, আমি যেটা তোমাকে দিতে পারিনি সেটা আশা তোমার পূরণ হয়েছে। কেন শেষ করে দিতে চাচ্ছ? আমি তোমাদের দুজনের মাঝে কোনো রকম কাটা হব না। বাচ্চাটা নষ্ট করো না, ওটা একটা প্রাণ। তোমরা বরং বিয়ে করে নাও। আমি অস্ফুট কণ্ঠে বললাম, তুমি মেনে নেবে? না,
সতীনের সংসার আমি করব না। আমার পুরো জীবন পড়ে আছে, আমার বয়স মাত্র 25। আমি সরে যাচ্ছি তোমাদের জীবন থেকে। ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, দয়া করে সাইন করে দিও। সরি লাবণী। লাবণী একবারও পেছনে না তাকিয়ে চলে গেল, তবে আমি স্পষ্ট বুঝেছি ও কাঁদছিল। আজ আমার মেয়ে রাইসার 18তম জন্মদিন। ঋতুর খুব ইচ্ছা ছিল ধুমধাম করে পালন করবে, কিন্তু আমার আর্থিক সামর্থ্য অতটা নেই। লাবণী আমাকে অনেক দয়া করেছিল। ওর মামার দেওয়া চাকরিটা আমি এখনও করছি, তবে ঋতুকে চাকরি ছাড়তে হয়েছে। গর্ভাবস্থায় পুরো সময়, তারপর বাচ্চার দেখভাল, সব মিলিয়ে ও আর ভাবে ফেরত যেতে পারেনি। আয় খুব একটা না বাড়লেও ব্যয় বেড়ে গেছে প্রচুর। আমাদের পরিবার ছাড়াও ঋতুর পরিবারকেও অনেক সাপোর্ট দিতে হয়, আর আমার গ্রামের বাড়িতে তো প্রতি মাসে টাকা পাঠাতে হয়। সব কিছু মিলিয়ে বেশ ঝামেলার মধ্যে আছি। আজ যদি লাবণী আমার সাথে থাকতো তাহলে এই অর্থনৈতিক ঝামেলা পোহাতে হতো না। কিন্তু অন্যদিকে যখন রাইসার মুখটা মনে পড়ে, তখন দুনিয়া একদিকে আর আমার মেয়ে অন্যদিকে। কলিজার টুকরা মেয়েটাকে তার 18তম জন্মদিনে বিশেষ কিছু দিতে না পারলেও ভেবে রেখেছি সারাদিনটা ওর সাথে কাটাবো। অফিস থেকে ছুটি নিব, সময় হচ্ছে কাউকে দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার। কোথায় যেন শুনেছিলাম আমি তাই করব। অফিসে পৌঁছেই দেখি আমার ডেস্কের উপরে একটা ফাইল। খুলে কিছুই বুঝতে পারলাম না, এসব আবার কি? স্যার, একজন সকালে এসে আপনার ডেস্কে রেখে গেল। বস বললেন আমরা যেন হাত না দেই। কি আছে এতে? জুনায়েদ নামে এক জুনিয়র অফিসার আমাকে প্রশ্ন করল। আসলে কিছু বুঝতে পারছি না স্যার, আমি একটু দেখব? যদি আপনি বলেন। হ্যাঁ, দেখো তো। স্যার, এগুলো তো ইনভেস্টিগেশন রিপোর্ট, মানে মেডিকেল রিপোর্ট। স্যার জানেন তো, আমি এখানে চাকরি করার আগে 2 বছর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করেছি, কিন্তু সেই সুবাদে অনেক কিছুই আমি জানি। ছেলেটা বেশ কিছুক্ষণ কাগজপত্র দেখছিল। এমন সময় আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো। ওপেন করতে দেখি লাবণীর ছবি। কী আশ্চর্য, এতদিন পর ও আমার নাম্বার কোথায় পেল? নায়াগ্রা ফলসের সামনে দাঁড়ানো লাবণী, পাশে একজন সুপুরুষ আর 14-15 বছরের 2টি যমজ ছেলে। লাবণী তাহলে 2 বাচ্চার বাবাকে বিয়ে করেছে। অবশ্য আর কী বা করবে, যত সুন্দরী আর উচ্চবিত্ত হোক না কেন, ডিভোর্সি মেয়েদের দাম আছে নাকি? স্যার, এখানে ইনফার্টিলিটি রিপোর্ট দেখাচ্ছে। মেয়েটির রিপোর্ট নর্মাল, ছেলেটির সমস্যা। মানে? আমি আকাশ থেকে পড়লাম। মানে স্যার, ছেলেটির বাবা হওয়ার ক্ষমতা নেই। জুনায়েদ কাগজগুলো গোছাতে গোছাতে বলল। স্যার, যার ফাইল তাকে বলুন ভেঙে না পড়ে ডাক্তারের সাথে পরামর্শ করতে। এখন তো আর আগের যুগ নেই। 10-15 বছর আগেও যা এনভেলেবল ছিল না, এখন সেটা সম্ভব। আমার পৃথিবী ঘুরতে লাগলো। মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠল। লাবণী জানতো সব কিছু, আমায় কিছু বলেনি, ছোট করতে চায়নি। আমার পরিবার ওকে 2-1 কথা শোনায়নি এমন কিন্তু নয়। ও চুপ করে গেছে। ওই বাচ্চা দুটোকে, ওই ছবিটা আবার দেখলাম। হ্যাঁ, ওর সাথে চেহারার অনেক মিল। আমার ফোনটা বেজে চলছে। আমার একমাত্র মেয়ে রাইসা ফোন করেছে। স্ক্রিনে ওর ছবি ভাসছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। রাইসা আমার মেয়ে নয়, রাইসা আমার রক্ত না। ঋতু কি করলো আমার সাথে? রাইসা তাহলে কার মেয়ে? আমার কেমন বমি বমি লাগছে। বুকের ঠিক মাঝখানে প্রচণ্ড রকম ব্যথা হচ্ছে। মাথা ঘুরতে লাগলো। রাইসা সত্যি সত্যি আমার রক্ত না। 18 বছর যাকে এই বুকের মধ্যখানে চেপে রেখে মানুষ করেছি, সে আমার মেয়ে না।
আমার মেয়ে না, কাউকে প্রতারণার শাস্তি এতটা কঠিন হয়, এতটা। ছোট গল্প প্রতারণা, নীল ডায়েরির গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ।